সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময়ে আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, পরিবর্তিত আইনে স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের জনপ্রিয়তা প্রমাণের সুযোগ রাজনৈতিক দলগুলো পাবে এমনই আশা করছেন বা বলছেন অনেকেই। তবে নতুন আইনে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন বা কী পরিস্থিতির উদ্ভব হয় সেটি একটি বড় প্রশ্ন। জাতীয় নির্বাচন বর্জন করলেও দলীয় প্রতীকে পৌর নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে কিনা সেটিও বেশ কৌতূহলের বিষয়। তবে ধারণা করা হচ্ছে যে প্রধান রাজনৈতিক দল বিএনপি এবার ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সেরকমই বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন। এদিকে ভিকারুন্নিসা নূন স্কুলে বসুন্ধরা শাখার এক ছাত্রীকে ধর্ষণের দায়ে ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষক পরিমল জয়ধরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানাও করা হয়েছে এবং যদি অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এই রায়টি যখন বিচারক দেন তখন কিছু অবজারভেশনও দিয়েছেন আদালত থেকে। তো আদালত বলেছেন যে এই মামলা তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনি পুলিশের পরিদর্শক এস শাহাদাত হোসেন এবং পুলিশ পরিদর্শক মাহবুবে খোদা, বিশেষ করে পরিদর্শক শাহাদাত হোসেন এই মামলা তদন্তে যথেষ্ট অদক্ষতা এবং গাফিলতির পরিচয় দিয়েছেন বলে আদালতের পর্যবেক্ষণ। আমরা এই মামলাটির বিচার কার্যক্রম এবং এই পরিবারের সাহসিকতা সে বিষয় নিয়ে আলাপ করতে চাই। তো সব মিলিয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আজ আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। শুরুতে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, স্বাগত আপনাকে। রয়েছেন সিনিয়র সাংবাদিক এডিটর ইন চিফ এটিএন বাংলা জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, স্বাগত আপনাকেও। নির্বাচন নিয়ে কথা বলছি। পৌর নির্বাচনের তফসিল হয়ে গেছে এবং প্রস্তুতিও চলছে, তবে এখনো কিছু জটিলতা বলতে কিভাবে প্রার্থী মনোনয়ন হবে এবং নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে। আমরা শুনেছি যে নির্বাচন কমিশনার মন্ত্রী এমপিদের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ব্যাপারে প্রস্তাবনা পাঠিয়েছিলেন আইন মন্ত্রণালয়, সেটাকে ঘুরিয়ে দিয়ে বলেছেন যে সেই সুযোগ থাকছে না, সেটা আবার তারা এখন গ্রহণ করেছেন। সব মিলিয়ে সাবেক নির্বাচন কমিশনার আপনি কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে আমি তো সাবেক, এখনকার নির্বাচন কমিশনের কি চিন্তাধারা এটা বোঝা মুশকিল। তবে তারা একটা বড় চ্যালেঞ্জের মধ্যে আগেও ছিল, এখনো আছে, এখন আবার নতুন একটা চ্যালেঞ্জ তাদের সামনে আসছে। সেটা হলো যে এই বাংলাদেশের ইতিহাসে মানে আমাদের যতদূর মনে পড়ে যে বহু বছর, বোধহয় প্রায় শখানেক বছরের মধ্যে এই ধরনের নির্বাচন যেগুলো হতো সেগুলো সাধারণত নির্দলীয় হতো। অনেকে এটা রাজনীতির সাথে মিলিয়ে ফেলেন, যে কোনো ইলেকশনই রাজনীতি না হলে ইলেকশন হয় না, কিন্তু দলের কেউ ছিল না এবং নির্দলীয় হতো। এবং নির্দলীয় হওয়াতে যেটা ছিল যে দলেরও লোক পার্টিসিপেট করতো বা দলের বাইরে যারা আছে তারা পার্টিসিপেট করতো, ওই এলাকার স্থানীয় লোকজন পার্টিসিপেট করতো বেশিরভাগ, যাদের একটা স্ট্যান্ডিং আছে ওই এলাকাতে, লোকজন চেনে, পরিচিত এবং ভালো মন্দ মিলিয়ে কিন্তু নির্বাচনটা হতো। তবে বেশ কিছু আমি বলবো গত নির্বাচন থেকে যেগুলো আমরা দেখলাম যে দল অনেকটা সামনে চলে আসে। বিশেষ করে বড় দুই দল তো একেবারে নমিনেশন দিলেও আমরা যখন ছিলাম তখন আমরা অনেক রেস্ট্রিক্ট করেছি যে আপনারা নমিনেশন দিতে পারবেন না, বা তবু গোপে গাপে দিয়েছে। তারপরেও সেটাও একটা নির্দলীয় একটা ছিল, অবয়ব ছিল। কিন্তু এখন যেটা হয়েছে সেটা অনেক দেশে হয়, দলীয় তো অনেক দেশে হয় না তেমন না, অনেক দেশে দলীয় হয়। তবে আমাদের দেশে আমি মনে করি যে এইটা হঠাৎ করেই একটা ডিসিশন গভর্নমেন্ট নিয়েছে, যেটা আলাপ আলোচনা করা দরকার ছিল। কারণ মোডালিটি ওয়ার্কআউট করতে তো অনেক সময় লাগে। যেমন একবার বলা হলো যে সবাই মিলে দলীয় হবে, তারপর আমি কয়েকবার বলছি যে সবাই মিলে দলীয় হওয়াতে তো এই ইলেকশন কমিশনটা ম্যানেজ করতে পারবে না। কারণ চিন্তা করেন যে কয়েক কোটি ব্যালট পেপার তাকে ছাপাতে হবে, নমিনেশন পেপার যখন গৃহীত হবে তারপরে বাছাই টাছাইয়ের পরে, সেই সময় অতটুকু সময়ের মধ্যে পারবে না। তাছাড়া আপনি সব যদি দলীয় করেন তাহলে তো মুশকিল হয়ে যাবে। এখন ইউনিয়ন কাউন্সিলও আমি মনে করি যে দলীয় করা উচিত না, ওটাকে ছেড়ে দেওয়া দরকার। যাই হোক, এখন এটা কিন্তু একটা জগা খিচুড়ি মনে হচ্ছে আমার কাছে। আসছি আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমি একটু শেষ করে দিই কেন মনে হচ্ছে এটা। আবার অনেকে মনে করে যে স্টেটমেন্ট দিয়ে ছেড়ে দিলাম। তার কারণ হচ্ছে মেয়র যারা হবে তারা দলীয় হবে, আবার বাকি যারা কাউন্সিলর হচ্ছে তারা নির্দলীয় হবে। তো এটা আমি জানি না, এটা ম্যানেজিং এ একটা সমস্যা হবে। দ্বিতীয়ত হচ্ছে এই সমস্যা হয় কিন্তু কাউন্সিলরদের নিয়ে, ঘটনাগুলো কাউন্সিলরদের এখানেই সমস্যাগুলো হয়। তো এখন এই কাউন্সিলররা নির্দলীয় হবে, মেয়র দলীয় হবে, কে কার প্রচার করবে, কে কোথায় যাবে, ইলেকশন কমিশন বা এটাকে কিভাবে কন্ট্রোল করবে। তারপরে যখন একটা ফরমেশনটা হয়ে যাবে
তখন এই কাউন্সিলরদের ব্যবহার মেয়রের সাথে কেমন হবে, মেয়র একটা দলের হবে, কাউন্সিলর হয়তো নির্দলীয় হতে পারে, অন্য কোনো দলের হতে পারে। আমাদের এখানে তো ওই সরকার ওই হিসাবে নেই যে যে সরকারি দল বিরোধী দল ওখানে একটা কাউন্সিল, এই কাউন্সিল তো ওরকম নয়, এখানে সবাই হাজির থাকে। তো এটা আমি জানি না এটা ম্যানেজ কিভাবে, কারণ এটা এখনো এক্সপেরিমেন্ট বলবো যে এক্সপেরিমেন্ট হচ্ছে। সাধারণভাবে আমরা যেটা দেখি যে মানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানটা যারা আমাদের এই অঞ্চলে রাজনৈতিক দল প্রতিষ্ঠা হওয়ার আগে থেকেও এই প্রতিষ্ঠানটা বর্তমান আমাদের ট্র্যাডিশনাল যে রাজনৈতিক দলগুলো এখন আমরা দেখছি এদের জন্মের আগে থেকেও। তো এখন যে উনিও বললেন যে কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই একটা মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, যাই হোক ওই বিতর্কে আমরা যাচ্ছি না। কি মনে হচ্ছে যে একটা রাজনীতিতে দলীয় প্রতীকের নির্বাচনের মাধ্যমে একটা কি উৎসব মুখর পরিবেশ হতে যাচ্ছে কিনা ডিসেম্বর? যেটা ব্রিগেডিয়ার সাখাওয়াত বললেন যে নির্বাচন তো আমাদের দেশের রাজনৈতিক উৎসব, এই উৎসবে সবাই পার্টিসিপেট করে। যেটা ছিল আগে নির্দল ছিল, এখন দলীয় ভিত্তিতে হচ্ছে। এটার দুই দিকে আমি দেখি। একটা হলো যে আমরা যতদিন নির্দল বলতাম আসলে দলই থাকতো, যে মানে দলগুলি হয়তো পরোক্ষভাবে প্রভাব বিস্তার করত। এখন এটা সরাসরি মেয়র পদগুলিতে দলীয় ভিত্তিতে হবে, কাউন্সিল। হ্যাঁ, সেইখানে এক ধরনের জগাখিচুড়ি ভাব মনে হতে পারে, কিন্তু আবার আপনি যদি দেখেন যে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর দক্ষিণের নির্বাচন বা চিটাগাং নির্বাচনের সময় মানে সিটি কর্পোরেশন মেয়রটা একদম সরাসরি দল কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। কমিশনারগুলি দল থেকেও হয়েছে, নির্দলও হয়েছে। এবং যেটা আমরা প্রত্যাশা করি, যেমন ধরেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী, তাহলে আওয়ামী লীগের যদি কমিশনার প্রার্থী হয় সবাই একসঙ্গে প্রচার করবে, এটা আমাদের প্রত্যাশা আর কি, ধারণা থেকে যদি এক মার্কায় হতো। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের যেমন ধরেন আনিসুল হক সাহেব মেয়র প্রার্থী, আওয়ামী লীগের প্রার্থীরা ছিল, কিন্তু তারা কিন্তু মেয়রের জন্য প্রচারণা চালায়। খুব অল্প ক্ষেত্রেই আপনি দেখবেন যে তারা নিজেদের প্রচারণা নির্দলীয় না হলেও নিজের আওয়ামী লীগের লোক, কিন্তু নিজেরটাই ব্যস্ত ছিল। এটি হচ্ছে আমাদের স্থানীয় পর্যায়ের এই কাউন্সিলের পর্যায়ে সাধারণত বড় মাপের নেতারা থাকেন না, স্থানীয় পর্যায়ের নেতা, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, তারা দাঁড়ান। কাজে সেই দিক থেকে দলের সাপোর্টটা না হলেও তারা নিজেদের মতো করে একটা চালিয়ে যাবেন। আমার ধারণা সরকার একটা এক্সপেরিমেন্টের মধ্যে আছে। আপনি যেটা বললেন যে ইউনিয়ন পরিষদে যাবে কিনা, তার আগে সম্ভবত এটা একটা টেস্ট কেস যে এইখানে পরিস্থিতিটা কি দাঁড়ায়। কারণ এখানে যদি ক্ষতি হয়, একটা হলো যে দলীয় থাকার ফলে উত্তেজনাটা বাড়বে। আমরা যে ইঙ্গিত পাচ্ছি যাতে বিএনপিও আসে, তাহলে একদম সরাসরি জাতীয় সংসদের মতো ধানের শীষ ভার্সাস নৌকা ভার্সাস লাঙ্গলের প্রতিদ্বন্দ্বিতা হবে বা দাঁড়িপাল্লার প্রতিদ্বন্দ্বিতা হবে। কাজে এটা একটা বড় রাজনৈতিক চেহারা পাবে। আর মিডিয়াগুলিতে তো মানে এই ধরনের উত্তেজনাকর খবর আরো বেশি প্রচারের কারণে আরো উত্তেজনা বাড়বে, এটা বাড়বে এক। দ্বিতীয় যেটা হবে, দলগুলির একটা ঝুঁকিও আছে। এই যে পৌরসভা পর্যায়ে কমিশনার বা মেয়র পর্যায়ে যে দলের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হবে, ধরুন সামনে যখন জাতীয় সংসদ নির্বাচনে হবে, তখন কিন্তু এই দ্বন্দ্বটার রিফ্লেকশন এখানে হবে। কাজে দলগুলিতে যাকে প্রার্থী দিলেন না সে নির্দল হিসেবে দাঁড়ালো, অথবা কমিশনার, কিন্তু সেই সুযোগই থাকছে নাকি মনোনয়ন প্রক্রিয়ার মধ্যে? সেই সুযোগটা সীমিত করা হয়েছে, মানে মেয়র পদে যে ওই জাতীয় সংসদ নির্বাচনের মতো। কাজে এইখানে যে এক ধরনের দলের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে, এটা যদি দ্রুততম সময়ে মিনিমাইজ না করা যায়, তাহলে বড় দুই দল কিন্তু তাদের মূল জাতীয় সংসদের লড়াইতে কিন্তু কিছু মানে ভুক্তভোগী হবে বলে আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু আমি এখানে একটু অ্যাড করি, মানে বুলবুল যেটা বললেন আর কি, এটা তো হবে কি আমাদের দেশে এই সমস্ত, আপনাকে মনে রাখতে হবে পৌরসভা কিন্তু সব এক নয়। পৌরসভা অনেক পৌরসভা আছে, ইউনিয়ন কাউন্সিলের চেয়ে ছোট অনেক পৌরসভা, নতুনগুলি যেগুলি, হ্যাঁ, বিশেষ গ্রামে গঞ্জে যেসব পৌরসভা আছে হয়তো পৌরসভার কোনো কিছুই নাই, কিন্তু পৌরসভার নামে হয়েছে অনেক পৌরসভা। আমি নিজে নিজে ঘুরে ঘুরে দেখেছি, বাজার শেষ, পৌরসভা শেষ। এখন মুশকিল হলো কি, ABC পৌরসভা আছে, কিছু কিছু পৌরসভা একেবারে গ্রামের পৌরসভা। ধরুন বড় শহরে তো ঠিক আছে, একটা আরবান একটা কালচার, রুরাল কালচার মিক্সড আছে। ছোট ছোটগুলোতে কিন্তু গ্রামের কালচার, সেখানে আপনার দলাদলি বেশি হয়, সেখানে ভাই বন্দি বেশি হয়, সেখানে এক পরিবার থেকে দুইজন তিন দিকে দাঁড়ায়। ওখানে যেটা হবে, যেটা আমি অ্যাড করছি আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, ওটা হবে কি, আপনার একজনকে হয়তো নমিনেশন দেবে, সেই নমিনেশন প্রক্রিয়াটা কি হবে, প্রক্রিয়া যদি স্বচ্ছ না হয় তাহলে সেখানে আবার নমিনেশন বাণিজ্য খুব ভালোভাবে হবে। তারপরে MP সাহেব দেবেন না উপজেলা চেয়ারম্যান দিবে, কার লোকটা কার, উপজেলা চেয়ারম্যানের না এমপির মানুষ, এর মধ্যে প্রথমে প্রাথমিকভাবে একটা দ্বন্দ্ব শুরু হবে। সেন্টারে দৌড়াদৌড়ি, কোন এমপি কোন মন্ত্রী সাহেবের কাছ থেকে কে সার্টিফিকেট নেবে। এইগুলোতে হবে কি, ইলেকশনের যে একটা
যে যে পরিবেশ, সেই পরিবেশটা একরকম হবে। আর তারপরে দেখা যাবে যে দলের ভিতরে যে নমিনেশন পায়নি সে আরেকজনের জন্য কাজ করছে, হয়তো গোপনে কাজ করছে। তাতে ওই মানে যেটা আমরা বলি আর কি, যে 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 সব দেশে, কোনো দেশেই নির্বাচন তো পারফেক্ট হয় না, কিন্তু নিয়ারার টু পারফেক্ট, নিয়ার ভালো নির্বাচন যেটা, সেটা হয়তো আমি মনে করি একটু অসুবিধাই হবে, বিশেষ করে যদি ইলেকশন কমিশন এটাকে রুল অ্যাপ্লিকেশন যেটা বলে, রুল অ্যাপ্লিকেশনটা যদি ঠিক মতো করতে না পারে, তাহলে ইলেকশন কমিশন মানে কি বিচারে, আপনার কি বললেন, কি কোন বিচারে মন্ত্রী এমপিদের প্রচারণা যারা আমি জানি না, আমি নিজে এটা হতবাক হয়ে গেলাম। বললো জাতীয় সংসদের মতো, তো জাতীয় সংসদে তো তারা নিজেরাই এখন যে জাতীয় সংসদ যেভাবে নির্বাচন হয়েছে বা হবে, সেটা তো তারা নিজেরাই প্রার্থী, কাজে যারা নিজেরা প্রার্থী তো নিজেরা যাবেই। কিন্তু লোকাল ইলেকশনে মন্ত্রী এমপিরা যাবে, প্রচার করবে, সেটা তো আমি প্রথম থেকে বলছি দিস ইজ সামথিং অ্যাবসার্ড। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না, কিন্তু আমার কাছে লাগে যে এটা তো ইলেকশন কমিশন দেওয়া উচিত ছিল, কারণ রুলস তো ইলেকশন কমিশন বানায়, উল্টো হয়ে গেছে। সেখানে মন্ত্রণালয় ইলেকশন কমিশনকে কেন বলবো যে আপনি এটা করবেন না? আচ্ছা বলবো, একটা জিজ্ঞেস করতে চাই, একটু তাত্ত্বিক হতে পারে। জিনিসটা হলো যে এখন দলীয় পরিচয় বা দলীয় প্রতীকে যখন নির্বাচন করবে, এর মাধ্যমে যারা ট্রেডিশনালি স্থানীয় সরকারের অনেক ভালো লোক, যাদের ওই ধরনের পার্টি অ্যাফিলিয়েশন থাকে না, কিন্তু আবার এক ধরনের একটা গুড ইমেজ আছে, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানগুলো নেতৃত্ব করেছেন, তাদের কি হবে? এটির কিছু করতে যদি চায়, আমি দুই দিক থেকে বলি, এটা একটি অপরচুনিটি, একটা ক্রাইসিস, একটা অপরচুনিটি। ক্রাইসিস ইন এ সেন্স যে সব দল বা লোককেই নমিনেশন দেওয়া হবে, এটি প্রত্যাশা, যেটা মনোনয়ন বাণিজ্য হবে, দাপটশালী যে দলের কর্মী যে সেগুলো, আমি তো মাসল মানি বা ওই লোকাল প্রভাব বা বড় নেতাদের সঙ্গে যাদের যোগাযোগ, এটি হলো স্বাভাবিক, যেটা শুরু হয়ে গেছে। কিন্তু আবার উল্টো দিক থেকে যদি, হ্যাঁ ঠিকই বলছেন আপনি, গত 2-3 দিনে মানে বিভিন্ন বড় দলগুলির পার্টি অফিসে লম্বা লম্বা লাইন হচ্ছে, এলাকার নেতাকে ধরা হচ্ছে, জাতীয় নেতাকে ধরা হচ্ছে। কিন্তু পার্টিগুলি যদি মনে করে আসলে, যেটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ করে ব্রিগেডিয়ার সাগর সাহেব করেছিলেন, যে তৃণমূল থেকে যোগ্য প্রার্থী বাছাই করে নিয়ে আসেন, যেটি আপনি বললেন, যদি প্রার্থী মনে করে যে ঠিক আছে জাতীয় নির্বাচন তো ক্ষমতা দখলের লড়াই, সেখানে আমরা ক্যান্ডিডেট দিব যাকে যিনি পাশ করবেন তিনি, ওইখানে আর কোনো বিবেচনা নেই, কারণ আমার সিট চাই, ওইখানে তো অন্য কোনো বিবেচনার দরকার নেই, ভালো মানুষের চাই তো দরকার হচ্ছে আমি আসন চাই, তারপরে বাকি বিবেচনাগুলি, উত্তরের মতো কিছু। এইখানে তো ধরেন আপনি ক্ষমতা যাওয়া না যাওয়ার প্রসঙ্গ, কাজে দলগুলি যদি মনে করে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু ভালো মানুষকে, যাদের রাজনৈতিক বিশ্বাস আছে, রাজনৈতিক কমিটমেন্ট আছে, কিন্তু একেবারেই যে আমরা মানি মাসল বা মানে অন্য ধরনের জেলখাটা আসামি বা যাদের বিরুদ্ধে 10টা মামলা আছে, সেই রকম না দিয়ে স্কুলের টিচার, ত্যাগী টিচার, মসজিদের ইমাম বা সেই এলাকার একজন মানুষ যিনি মানে হয়তো আওয়ামী লীগ মনে করলো যে হ্যাঁ তিনি নির্দলীয় কিন্তু একটা পলিটিক্যাল কমিটমেন্ট আছে, এদিকে মুক্তিযুদ্ধের পক্ষে আছে, এইভাবে যদি করে তাহলে দলগুলি কিন্তু মাঠ পর্যায়ে, আমি জানি না এটা খুব কঠিন কাজ, আপনি যেটা বলছেন আমিও তাত্ত্বিকভাবেই বললাম, যদি করতে পারে তাহলে কিন্তু মানে নতুন ধরনের কিছু মুখ কিন্তু তারা আনতেও পারে, এটা সম্ভাবনা আছে। কিন্তু এটা আমি আছে কিনা সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, আবার সম্ভাবনা নাই। কিন্তু আরেকটা কথা আছে, কতগুলো টেকনিক্যাল বিষয় কিন্তু এখন, যদিও আমি আমার কাছে আইনগুলো এখনো পাইনি, কিন্তু কতগুলো টেকনিক্যাল বিষয় আছে। মনে করেন যে এখানে দলীয়ভাবে নির্বাচন হচ্ছে, এখানে তো আর্টিকেল 70 নেই। হ্যাঁ, একজন দলীয়ভাবে নির্বাচন হয়ে যদি আরেক দলে চলে যায়, পরের দিন তার কি হবে? কিন্তু এটা তো মানে এমন একটা বিষয় হয়ে যাবে, তখন হয় এদিকে যাবে, না হয় ওই দিকে যাবে, যেদিকে সুযোগ পাবে। সেটা কি হবে, সেটা কোনো বিবেচনা দলগুলো করছে কিনা, বা দলের কনস্টিটিউশন থাকলে তো হবে না, এটা তো আইনে থাকতে হবে। আর কয়েকটা জিনিস যেটা আমি আজকে পেপারে পড়লাম, আমি যদিও পাইনি সেজন্য, যেমন এখানে বলা আছে যে একাধিক ব্যক্তি মনোনয়ন যদি এক দল থেকে দেয় সব বাতিল হয়ে যাবে। এটা কোন পর্যায়ে বাতিল হবে, এটা কিন্তু বিষয় আছে, আই এম নট ভেরি ক্লিয়ার। দল থেকে সার্টিফিকেশন, না, কিন্তু দল থেকে সার্টিফিকেশন দিবে আপনার দলীয় মেয়র প্রার্থীকে দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক, স্থানীয় এবং সমপর্যায়ের ব্যক্তি, স্বাক্ষরিত প্রত্যয়নপত্র। কথাটা ওখানে নাই, কথাটা হচ্ছে যে একজনকে কি নমিনেশন দেবে না কয়েকজনকে দেবে, কারণ জাতীয় সংসদে একটু বলি সেখানে একটু হচ্ছে যে একটা হলো যে স্বাক্ষরিত প্রত্যয়নপত্র থাকতে হবে, কোন দল একাধিক প্রার্থীকে মনোনয়ন দিতে পারবে না, একাধিক প্রার্থীকে মনোনয়ন দিলে ওই দলের সব প্রার্থী মনোনয়ন, এই জায়গাটাতে আমি বলছি যে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিতে পারবে না, এটা কিন্তু মানে একটা ডেঞ্জারাস টুল, যদি আমি যেভাবে বুঝি সেটা যদি হয়ে থাকে। তার কারণ হচ্ছে জাতীয় সংসদে কি হয়, আমরা জাতীয় সংসদ যখন তৈরি করি তখন আমরা বলছি একাধিক মনোনয়নপত্র দিতে পারবে দল,
তার কারণ হচ্ছে দল জানবে না যে কার মনোনয়নপত্র বাতিল হবে, বৈধ হবে কি হবে না। একটাই যদি দেয় এবং সেই লোক যদি বাতিল হয়ে যায়, সেকেন্ড টাইম সে আর কিন্তু মনোনয়নপত্র দিতে পারছে না, দল এমনিতেই শূন্য হয়ে যাবে, এমনি শূন্য হয়ে যাবে। এখন এটা যদি হয়, মানে একটা এক্সাম্পল, যে দুজনের বাতিল হবে তারা তো আবার বিকল্প হতে পারছেন না, হতে পারছেন না। কাজেই এখানে যদি এই পর্যায়ে বেশি প্রার্থী থাকতে হবে, এখানে এই পর্যায়ে, হ্যাঁ, আপনি যখন আপনার বাছাই শেষ হয়ে যাবে তখন দলের যে সিনিয়রিটি হিসাবে যেভাবে দেওয়া আছে সেভাবে ইলেকশন কমিশন করবে। মনে করেন 1 নম্বর 2 নম্বর নাই, 3 নম্বর অটোমেটিক্যালি থাকবে। কিন্তু এটা আমি ঠিক জানি না, এটা আমার কাছে ক্লিয়ার নয়, কারণ আমার কাছে আইনটি নাই। এটা যদি হয় তাহলে এমনও হতে পারে যে বাকি সব নমিনেশন বাতিল হয়ে গিয়ে একজন রয়ে গেল, তা আবার ওই 154 বিনা প্রতিদ্বন্দ্বিতায়। হ্যাঁ, আর দ্বিতীয় জিনিস যেটা আমি এটা সমর্থন করি না, ইলেকশন যতটুকু বুঝি, একটা গ্রাম্য অঞ্চলে যখন নির্বাচন কেউ করতে যাবে, ধরুন একটা কাউন্সিলর নির্বাচন করবে বা একটা ছোট পৌরসভা একটা মেয়র নির্বাচন করবে, সে তাকে 100 ভোটারের সমর্থন কেন তালিকা দিতে হবে? একটা ছোট জায়গা, স্বতন্ত্র প্রার্থী দরকার নেই, স্বতন্ত্র প্রার্থীকে আপনি দিন। স্বতন্ত্র প্রার্থীর খুব কঠিন ব্যাপার হবে, নিশ্চয়ই কঠিন ব্যাপার হবে, কারণ গ্রামের ভিতরে 100 জনের একটা কথা না, 100 জনের না, গ্রামের ভিতরে 100 জন ওনাকে সাপোর্ট করবে। সেই লোকগুলো রাতে ঘুমাতে পারবে বাড়িতে, আইডেন্টিফাইড হতে হবে না, বাড়িতে ঘুমাতে পারবে। মানে আমাদের দেশে বাণিজ্য হবে, বাণিজ্য তো হবে। আচ্ছা, দ্বিতীয় জিনিস আমি যেটা বলি, একটু তাড়াতাড়ি বলছি, টাকা পয়সা যেটা হিসাব দেখলাম, যে খরচ, এটা অ্যাবসার্ড। মানে কত টাকা দিয়েছে? 1 লক্ষ থেকে 5 লক্ষ এখন মেয়র পদে। এখন হয়তো এটা তো পার্টি খরচ করতে পারে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি না, পার্সোনাল। তো এটা আমার মনে হয় যে এটাও একটা দেখো। দ্বিতীয়ত যেটা আমার কাছে সবচেয়ে বড় অবজেকশন, যেটা এবার দেখলাম, সরকারি মনোনয়নপত্র ফর্ম নেবে, সেখানে তাকে টাকা দিতে হবে। এটা ঠিক না। This government is paying money. Government is giving the budget to election commission for this. আপনি মনোনয়নপত্র বিক্রি করতে পারেন না, ও তো পার্টি করে, সেটা পার্টির ফান্ডের জন্য। একটা বিরতির সময় হয়েছে, কিন্তু এটা কি মানে যদি না হয় তাহলে আমি 10টা নিলাম, 15টা, 20টা নিলাম, 100টা হ্যাঁ, না, অপচয় কমানোর জন্য কেউ নেয় না, 100 টাকা কখনো নেয় না। হ্যাঁ, আপনি বলতে পারেন, ভাই আপনি 3টা নেবেন, তারপর নিলে পয়সা দিবেন। আচ্ছা, মঞ্জুর হাসান বুলবুল, অন্যতম প্রধান দল বিএনপি, তারা জাতীয় নির্বাচন বয়কট করেছে, কিন্তু এই নির্বাচনে আসার ব্যাপারে ইতিবাচক, এটা কি অ্যাড করবে? মানে তাদের এই সিদ্ধান্ত যদি ইতিবাচক হয়, তাহলে আমি মনে করি যে এটা যথেষ্ট ইতিবাচক রাজনৈতিক সিদ্ধান্ত। এবং এই জন্য, কারণ বিএনপি, আওয়ামী লীগ এগুলি তো আন্ডারগ্রাউন্ড দল না, বিপ্লব করে ক্ষমতা দেখার ক্ষমতা এদের নাই। এরা রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই ক্ষমতায় আসতে হবে। কাজেই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জাতীয় নির্বাচন একটা অন্য নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে দলও চাঙ্গা হয়, দলের নেতৃত্বও বাছাই প্রক্রিয়ার মধ্যে থাকে। আর যদি ধরেন বিএনপি এই নির্বাচনেও আসলো না, তাহলে দলের মধ্যে তো একটা স্থবিরতা চলে আসবে। এমনিতেই নানা ধরনের মানে নির্যাতন, জেল, হত্যা, হুমকি এর মধ্যে তারা আছে, তার সেটা সেই প্রক্রিয়ার মধ্যে তো দলটা টিকে আছে। দলটা টিকে আছে মাঠ পর্যায়ে রাজনৈতিক মানে কর্মীদের একটা কমিটমেন্টের উপরে। কাজে তারা এটা, ওই যেটা সুরঞ্জিত সেনগুপ্ত বলে যে এটা তো চ্যারিটেবল অর্গানাইজেশন না, যে শুধুমাত্র আমরা কাজ করবো, আমরা কিছুই চাই না। কাজে ওই জায়গাটাতে যদি স্থানীয় পর্যায়েও তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, একটা হলো যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে তারা তাদের শক্তিশালী অবস্থানটা দেখাতে পারেন যে তারা কতটা শক্তিশালী। 2 নম্বর, কর্মীদের মধ্যে একটা রাজনৈতিক উৎসাহ উদ্দীপনা তৈরি হয় যে তারা একটা নির্বাচন নিয়ে কর্মসূচি নিয়ে থাকলো। আর তৃতীয়, যদি মানে একটা ভালো নাম্বার তারা পাশ করে আসতে পারেন, তাহলে এটাও তো একটা রাজনৈতিক ইতিবাচক দৃশ্যপট তৈরি হবে যে এত কিছুর পরেও বিএনপি বা তাদের জোট এতগুলি আসনে 234টার মধ্যে ধরেন এতগুলি আসনে জিতলো, তো রাজনৈতিক সমীকরণের মধ্যে এই নাম্বারটাও একটা বড় প্রভাব ফেলবে। কাজে আমি মনে করি যে নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপি, আওয়ামী লীগের মতো দলগুলির একটি অতি অবশ্য কর্তব্য। যদি বিএনপি সিদ্ধান্তটি গ্রহণ করে, আমরা জানছি যে তারা গ্রহণ করছেন, সেটা আনুষ্ঠানিকভাবে যত দুর্ঘোষণা দেখবেন যে দলের তৃণমূল পর্যায়ে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হবে। কিন্তু ইলেকশন কমিশন যখন নির্বাচন পরিচালনা করে, সবসময় এটা দাবি থাকে, নিশ্চয়ই এখানেও থাকবে, লেভেল প্লেইং ফিল্ড। এটা তো থাকে, এটা তো দ্যাট ইজ দ্য জব অফ ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের কাজটাই হচ্ছে যাতে সমভাবে সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া যায়। যদিও সবসময় পারা যায় না, কারণ সরকারি দলের একটা ইনফ্লুয়েন্স থাকে, তাই ওটাকেই নেগেট করা ইলেকশন কমিশনের কাজ, কর্তব্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। কারণ আপনি চাচ্ছেন একটা অল ইনক্লুসিভ ইলেকশন,
আপনি অল ইনক্লুসিভ ইলেকশন আপনি তখনই করবেন, ইউ আর রেফারি, আপনি যদি তাকে সমানভাবে মাঠে আসতে না দেন তাহলে তো এটা অল ইনক্লুসিভ ইলেকশন হবে না। আর বিএনপির কথা শুধু বিএনপি কেন, যে কোনো রাজনৈতিক দল তাদের এইমই তো হচ্ছে একটা নির্বাচন করার, নির্বাচনের মাধ্যমে তাদের শক্তি সঞ্চয়, তাদের শক্তি প্রদর্শন, এবং দলকে যে সবসময় যে ক্ষমতা যেতে হবে এমনও নাই, ক্ষমতা না গিয়েও তো দল অনেক শক্তিশালী হয়। বিশেষ করে আমি তো মনে করি যে বিএনপির মতো দলের এখন যেই অবস্থায় আছে, রাজনৈতিক অবস্থাতে থাকুক না কেন, তৃণমূল পর্যায়ের লোকজনকে যদি সংগঠিত করতে হয় তাহলে ইলেকশনের চাইতে বড় ভালো কিছু নয়। আমার মনে হয় যে দে শুড পার্টিসিপেট। আর লোকাল ইলেকশন তো সবসময় সরকারের নিচেই হয়, এটা তো নির্দলীয় কখনো হয়নি। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আর এগো না, আরেকটা দুইটা প্রসঙ্গ কথা বলতে চাই। একটি হচ্ছে যে ভিকারুননিসা নূন স্কুলে বসুন্ধরা শাখার যে ঘটনাটি পরিমল জয়ধরের যাবজ্জীবন হয়েছে, বুল ভাই হ্যাঁ আপনি ফলো করেছেন, দেখেছেন এই মামলার প্রক্রিয়াটি। এই পরিবারটি একসময় ভীষণ রকম কি বলে যে ডিসকারেজড হয়েছে এই মামলাটি পরিচালনার ক্ষেত্রে, সামাজিক নানা প্রতিবন্ধকতা আছে, এই সব কিছুকে উপেক্ষা করে মামলাটি পরিচালিত হয়েছে এবং শেষ পর্যন্ত একটি রায় পাওয়া গেছে। এই কি মেসেজ ক্যারি করছে? কয়েকটি ছোট ছোট একটা অবজারভেশন, যে এই যে জাস্টিস ডিলেট, এটা প্রায় 2012 সনের ঘটনা, সম্ভবত 3 বছর লাগলো। এটা এত বেশি অ্যালার্মিং একটি ঘটনা, কারণ ভিকারুননিসা স্কুল, শিক্ষক, ছাত্রী নির্যাতনের ঘটনা, এটা মানে সামাজিকভাবে একটা বড় প্রশ্ন ছিল। কাজে এটা এই বিচার প্রক্রিয়া যদি আমরা আরো দ্রুত করতে পারতাম তাহলে এটা মানে আমার ধারণা একটা ভালো ডেলিভারি হতে পারতো। এটি একটা অবজারভেশন। দ্বিতীয় অবজারভেশন হলো যে আপনি যেটি বলেছেন যে আমাদের সমাজ বা পরিবারের স্টিগমাগুলি নিতে চায় না, কিন্তু সম্প্রতি আমি বলতে পারবো না কোন সংগঠনের, একটা নারী সংগঠনের যৌন নির্যাতন সংক্রান্ত যে প্রতিবেদন, সেটার মধ্যে একটা বড় পার্সেন্টেজ, আমার নাম্বারটা মনে নেই, বড় পার্সেন্টেজ তারা বলেছে যে পৃথিবীতেই, সারা পৃথিবী জুড়েই মেয়েরা ঘরে, সমাজে, শিক্ষা প্রতিষ্ঠানে, কর্মস্থলে কখনো না কখনো নির্যাতন হয়। এই পার্সেন্টেজটা অনেক বেশি। কাজে এটি আমাদের দেশে নিশ্চয়ই আরো বেশি হবে, কারণ অন্য দেশে তো এটার গোপন রাখার সংস্কৃতিটা কম, তারা হয়তো দ্রুত বলে। আর আপনি যেটা ঠিকই বলেছেন যে এটি আমাদের সামাজিক এক ধরনের কালচার অফ সিক্রেসির মধ্যে আমরা থাকতে চাই। আর এই বিষয়টা তো বটেই, মানে এটা পরিবার থেকে আমরা এই ঘটনার শুরুর দিকে যদি আপনি দেখেন যে স্কুলের কোনো শিক্ষকের পক্ষ ছিল যে এটা আর বেশি আলোচনা করার এবং বাইরে সেটেল করে ফেলা যায় কিনা, অনেক ধরনের আলোচনা। এবং ভিকারুননিসা স্কুলের আমি ধন্যবাদ জানাই, ভিকারুননিসা স্কুলের সেই সময়কার ছাত্রছাত্রী, তখনকার প্রাক্তন ছাত্রী যারা, তারা কিন্তু এই স্কেচটাকে শক্ত হয়ে টেক আপ করেছিল, প্রেস ক্লাবের সামনে কর্মসূচি করেছে, মিডিয়া খুব শক্তিশালীভাবে করেছিল। তৃতীয় অবজারভেশন যেটা আপনি বললেন একটু আগে, এই যে আমরা বিচার চাই না, বিচার পাই না যে বলি, এটি কিন্তু একপক্ষীয় খালি বিচারকদের বিষয় নয়। এই তদন্তের পর্যায়ে যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনি বিচারালয় যতই শুদ্ধ থাকুক না কেন, বিচারক যতই মানে নীতিনিষ্ঠ হন না কেন, তার পক্ষে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার ডেলিভারি করা খুব মুশকিল। এবং এখানে যে অবজারভেশনটা দিচ্ছে, এটি শুধুমাত্র এই বিচারের ক্ষেত্রে না, আমাদের অনেক বিচারের ক্ষেত্রে আপনি দেখবেন যে তদন্তের পর্যায়েই ঘাটতি থাকে। মানে অনেক সেন্সিটিভ কেসে আমরা মনে করি যে এটা তো প্রমাণিত সত্য, কিন্তু প্রমাণিত সত্য তো বিচারে আইনের ভাষায় প্রমাণিত সত্য হতে হবে। আমি ধারণাগত সত্য দিয়ে তো কিছু হবে না। কাজে এখানে আমার ধারণা এই অবজারভেশনটা পুলিশ প্রশাসন নেবেন, যে এইরকম একটা সেন্সিটিভ কেসে যদি তাদের 2 জন অফিসারকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে আদালত বলে যে তাদের দুর্বল ঘাটতি ছিল, তাহলে পরে পুলিশ বিভাগকে বলতে হবে যে তাদের তদন্তের কর্মকর্তারা কতটা সিনসিয়ার অন্য মামলার ক্ষেত্রে, এবং তাদের বিরুদ্ধে যদি মানে আদালতের অবজারভেশন নিয়ে আমার মনে হয় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, এবং তার থেকে একটা লেসন নেওয়া দরকার যে আমরা যদি আসলেই ভালো বিচার চাই তাহলে খালি বিচারালয় ভালো হলে চলবে না, ভালো লয়ার ভালো হলে চলবে না, মানে তদন্তের প্রক্রিয়া থেকেই আমাদের ভালো ফলাফলটা পেতে হবে, তাহলে আমরা ভালো ফলাফল পেব না। তারপর আমি ধন্যবাদ জানাই এতদিন পরে বিচারটা হয়েছে এবং উচ্চতর এতে তার উপরের দিকে যাবে। আমরা চাই যে এই দৃষ্টান্তমূলক শাস্তিটি যাতে এমন কোনো জায়গায় প্রশ্নবিদ্ধ না হয় যার ফলে মানুষ আবার হতাশ হয়ে পড়ে। এটা যে কোনো প্রভাবের কারণেই হোক, যে কোনো কারণেই হোক, এই শাস্তিটি হওয়া দরকার। এই শাস্তিটি না হলে পরে মানে আমরা একেবারেই অসভ্য একটা মানুষ হিসেবে, অসভ্য একটি সমাজের অংশীদার হিসেবে নিজেদেরকে চিহ্নিত। এমনটা আমরা দেখি কিনা যে এখানে যেরকম এস শাহাদাত হোসেন, মাহবুবে খোদা, তদন্তে অদক্ষতা এবং গাফিলাতি, সুনির্দিষ্টভাবে গাফিলাতির অভিযোগ আনা হয়েছে। একজনের ব্যাপারে তো সাংঘাতিকভাবে 2 জনকে দায়ী করা হয়েছে, কিন্তু আমরা এদের কোনো কনসিকুয়েন্স, প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্সে কোনো দৃষ্টান্ত আমরা দেখি কিনা? তো হয়, কিন্তু আমরা জানি না, সবসময় তো আমরা বিচার পাইনি বা বিচার হয়নি এরকম বলে থাকি। আপনি যে তদন্তের ব্যাপারে বলছেন, তো কনসিকুয়েন্স ডেফিনেটলি হয়, কারণ তাদের তো আইন কানুন আছে। কিন্তু ডিপার্টমেন্টাল অ্যাকশন কি হয়, কারণ ডিপার্টমেন্টাল অ্যাকশন যদি তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা বা তাকে ক্লোজ করে 6 মাস টাকা, তারপর আবার তাকে আরেক জায়গায় দেওয়া,
এই ধরনের লোকজনই কিন্তু এক তো হচ্ছে পুলিশের বদনামটা করে, এক নম্বর। সবাই যে তদন্ত এরকম ভাবে করে আমি তা মনে করি না, অনেক ক্যাপেবল অফিসার আছে যারা তদন্ত ঠিকঠাক করে। কিন্তু ডেঞ্জারাস বিষয়টা হলো এটা তো ডেফিনেটলি একটা বড় সামাজিক বিষয়, যেটা আমাদের এখানে হয়তো এই একটা কেস আমরা দেখলাম যে সার্ফেস হয়েছে, এত অনেক কেস গ্রামে গঞ্জে আছে যেগুলো আসেই না সামনে, বিকজ অফ যেটা বুলবুল বললেন যে সোশ্যাল স্টিগমা, ফিয়ার, সোশ্যাল স্টিগমা। মাঝে মধ্যে পত্রপত্রিকায় দেখি যে ভয় দেখাচ্ছে, হুমকি দেখাচ্ছে, এবং সে বিচার যদি এত ডিলে হয় তাহলে আরো হুমকির বিষয়। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বিষয়, এটা তো আছেই, এটা তো সামথিং খুবই নেতিবাচক, আলোচনা করাও আমার মনে হয় যে এটা খুবই খারাপ লাগে। কিন্তু আমি যেটা মনে করি, এই যে তদন্ত, এই ধরনের গাফিলতির কারণেই কিন্তু এই যে আমরা যাদেরকে দেখি এত কষ্ট করে ধরে টেরোরিস্ট হিসাবে, তাদেরকে নানান ধরনের জেলে নিয়ে যাওয়া হয়, তদন্ত হয়, তারপরে সব জামিন নিয়ে বের হয়ে চলে যায়, এবং জামিন নিয়ে বের হয়ে গিয়ে উধাও হয়ে যাচ্ছে। এবং এখন বর্তমানে মানে বিশ্বের যে পরিস্থিতি আমি দেখছি এখন, এটা তো এখন ডেঞ্জার। আজকে তো টিউনিসিয়াতে প্রেসিডেন্টের গাড়ির উপরে বোমা হলো, এবং তারা 3 মাসের না 6 মাসের জন্য এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে। তো টিউনিসিয়াতে এর আগে 2-3 বার হয়েছে। এখন ব্যাপারটা হলো কি, যদি এই ধরনের তদন্ত হয় এবং তদন্ত যদি এই ধরনের ঢিলা গাফলতি হয়, তাহলে এইসব তো আমরা যে যাদেরকেও ধরছি তাদের কিন্তু বিচার হচ্ছে না আজ পর্যন্ত। এখন পর্যন্ত সেরকম সলিড কারো বিচার হয়েছে ওই 6 জন 7 জন। একটা করে সাপ্লিমেন্ট করি যে উত্তরে এক ব্লগারকে যে হত্যা করার চেষ্টা করা হলো, যেটা আহত হলো, তাকে যে ছেলেটি অ্যাটাক করেছিল, সেই যখন জানলো যে ওই ছেলেটি মারা যায় নাই, সে হাসপাতালে ডাক্তারের ড্রেস পরে গিয়ে হাসপাতালে তাকে আবার দ্বিতীয়বার অ্যাটাক করলো। তাকে ধরা হলো এবং সে জামিন পেয়ে, আমরা জামিন পেয়ে বের হয় সেটা জানতাম না। পরে যখন আরেকটা কেসে তাকে ধরা হলো তখন বলা হচ্ছে এরকম তো কয়েকটা। তার মানেটা কি? তার মানেটা যেটি কয়েকটাই তো এরকম। মানে এখন কথা হচ্ছে যে আপনি যদি এইভাবে জামিন দিতে থাকেন বা তদন্ত, যদি কারণ বিচারকের সামনে যা যাবে তাই তো, বিচারক তো জোর করে কাউকে শাস্তি দিতে পারবে না, কারণ কাগজ। এখন তদন্তের মধ্যে যদি ফাঁক ফোকর থাকে, যেমন কেউ যদি আমাকে বললো যে 9 AM এর জায়গায় 9 PM করে দিলাম, শেষ, মামলা টিকলো না। হ্যাঁ, এখন এইগুলো যদি থাকে, এরকম যদি থাকে, তাহলে এটা পুলিশের পক্ষে বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে এই বিষয়ে আরো অনেক সজাগ হওয়া উচিত যে কি ধরনের তদন্ত হচ্ছে, একটা মনিটরিং। আমার মনে হয় কি আমাদের দেশে যে পুলিশিং যে ব্যবস্থা, এখানে মনিটরিং যেটা ছিল এটা এখন আর ওই ধরনের মনিটরিং না, এখন দুর্বল হয়ে গেছে নানাবিধ কারণে। পলিটিক্যাল কারণ আছে, বেশিরভাগই পলিটিক্যাল কারণে কিন্তু একটু দুর্বল হয়ে গেছে। অফিসারদের যে কর্তৃত্ব যেটা থাকার কথা, যেগুলো আমরা ছোটবেলায় দেখেছি, সেই কর্তৃত্ব কিন্তু এখন আর নাই। মানে বিভিন্ন কারণে বিষয়বস্তু প্রায় শেষের দিকে একটু কমেন্ট নিব আপনার কাছে। আপনি নিরাপত্তা বিশ্লেষণও করেন, মানে বিশ্ব আসলে কোন দিকে যাচ্ছে? সিরিয়া টার্কি যে বর্ডারে রুশ বিমান, আপনাকে শুধু আমি একটা ইন্ডিকেটর দিই। আপনি চিন্তা করেন যে আজকে টিউনিসের কথা বলছিলেন একটু আগে, টিউনিসের কথা বললাম। টিউনিসের তো ধরেন ডেভেলপিং কান্ট্রিজের ভিতরে ইউরোপ একটা আতঙ্কের মধ্যে চলে গেছে, টোটাল আতঙ্কে চলে গেছে। আপনি বেলজিয়ামের মতো দেশে, ব্রাসেলসের মতো একটা ইন্টারন্যাশনাল শহর, সেটা আজকে বুধবার পর্যন্ত খাকা করতেছে। মানে যেখানে শুনলাম, মানে ইউরোপিয়ানের সদর দপ্তর এবং প্রাইম মিনিস্টার বলছে যে আমার কাছে ক্রেডিবল ইন্টেলিজেন্স আছে যে একটা বিরাট কিছু হতে যাচ্ছে ব্রাসেলসে। তার মানে আপনি পুরো ইউরোপ জুড়ে একটা আতঙ্কের মধ্যে এখন আছে। রাশিয়ান প্লেন ধ্বংস হলো, তারপরে পাইলটটা বেঁচে গেছেন আজকে ভ্লাদিমির পুতিন বলছেন। না, ওটা তো হলো এখনকার কথা। আমি বলছি যে ওই যে প্যাসেঞ্জার প্লেন। তার মানে আপনি এমন জায়গায় এখন পরিস্থিতি, কোনো দেশই কিন্তু এখন নিরাপদ নয়। কারণ আপনি এটাকে দেখতে হবে যে আইএস এর কথা আমরা বলছি, যেটা ফরাসোয়া ওলাদ বলছে যে আইএস আর্মির সাথে আমরা যুদ্ধ করছি। আপনি চিন্তা করেন যে তারা কতখানি শক্তি সঞ্চয় করেছে, এবং প্রত্যেকটি অ্যাকশন যা তাদের নিচ্ছে, এই প্রত্যেকটি অ্যাকশন কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাকশন। এটাতে আপনি আরো যে চারিদিকের যে ইয়াং যে জেনারেশন যারা এদিকে ঝুঁকছে, তারা আরো উৎসাহিত হচ্ছে। তো এইটা একটা ডেঞ্জারাস কিন্তু সিচুয়েশন। এটা আমরা মনে করি যে আমরা একেবারে টোটালি আউট অফ ইট। আমাদেরকে অনেক মানে উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এই যে বললাম, তদন্তের কথা বললাম, পুলিশের অ্যাকশনের কথা বললাম, এগুলো উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। আমি যেমন ধরেন এই আলোচনাগুলিতে এই উদ্বেগ উৎকণ্ঠের মধ্যে আমরা আছি, এবং ইউরোপের বড় দেশগুলি যেগুলিকে আমরা মনে করি যে সবসময় বড়, প্যারিসের মতো কথা বলেন, বেলজিয়াম, ইউরোপিয়ান হেডকোয়ার্টার, আমরা ইউরোপের ছোট ছোট দেশগুলি কিন্তু এখন ঝুঁকির মধ্যে পড়ে গেছে। মানে ছোট, যেগুলিকে তুলনামূলকভাবে আমরা শান্তিপূর্ণ দেশ মনে করতাম, সেগুলিতে দেখা যাচ্ছে, যেমন বেলজিয়াম থেকে আসলো,
লুক্সেমবার্গের মতো জায়গায় আপনি দেখেন ওইখানেও ধরে গেছে, অথচ আন্তর্জাতিক মাল্টা এইসব জায়গায়। তো কাজেই মানে একটা ঝুঁকির মধ্যে আমরা পড়ে গেছি। কিন্তু এইখানে যেটি হচ্ছে, আমরা যেমন আমাদের দেশের কথা বলি যে আমরা সব দল মিলে কেন এটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না, গোটা বিশ্বও কিন্তু তাই। আপনি G20 সামিটে পুতিন কিন্তু ডকুমেন্ট দেখিয়ে বলেছে যে এই আইএসকে 40টা দেশ ফান্ড করে, তার মধ্যে G20-রও দেশগুলি আছে। কেউ কোনো কথা বললেন না এই বিষয়ে, যাদের নাম উনি বললেন। এবং পুতিনকে আপনি শুধু রাশিয়ার প্রেসিডেন্ট না, সে দেখবেন যে ওনার মুভ কিন্তু মানে অন্যরকম। সে কেজিবির চিফ ছিলেন, তো ডকুমেন্ট হাতে নিয়ে তারপর কথা বলেন। এবং G20-তে তিনি বলেন যে আমরা দেখিয়েছি যে আইএস কোথায় তেল ক্ষেত্র বিচরণ করছে, কোথায় তাদের ক্যান্টনমেন্ট, কোথায় ফান্ড দিচ্ছে। এবং ওইখানে G20-তে এতগুলি দেশ অংশ করে কেউ কিন্তু কোনো কথা বলছে না। ওটা তো ধরেন একটা ওয়ার্ল্ড স্ট্র্যাটেজির ভিতরে পড়ে গেছে, এক গ্রুপ আর আরেক গ্রুপ। কিন্তু আমি যেটা বলছি যে আমাদের ছোট ছোট দেশগুলো যেখানে আমাদেরকে একটা ইউনিফাইড স্ট্যান্ড নেওয়ার কথা, কারণ আমাদের দেশে এই ধরনের কিছু হওয়ার তো কোনো কারণ আমি দেখি না। মানে এখানে যেটা প্রবলেম হচ্ছে, যেমন ধরেন এখন আইএস ফাইট এগেইনস্ট আমেরিকা, আমরা বাংলাদেশ এজ পার্ট অফ আমেরিকা ফাইট এগেইনস্ট টেরোরিজম, তো অটোমেটিক্যালি তো আমরা একটা ওটা তো দ্যাট ইজ অলরাইট, ওইটা আমাদের এফেক্ট। তারপর সামাজিক ভাবে ধর্মীয় ভাবে কিন্তু আমাদের এখানে ওই ধরনের হয়তো আমাদের এলো যে আমরা ওয়েস্টার্ন এলায় হয়ে গেছে, বা আমাদের ঝুঁকিটা ওই দিকে, ওই কারণে ঝুঁকি। তারপরে আমি যেটা দেখলাম যে দাবিক এর ভিতরে যেভাবে যে সমস্ত কারণ টারণ দেখিয়েছে। এখন ব্যাপার হলো যে এটার কোনো কারণ নাই। আমি যেটা গতকালকেও বলেছি, গতকালকে পরশু বলেছি, বাংলাদেশের দিকে নজরটা কেন, নজরটা হচ্ছে যে এখানে আপনার 65% ইউথ বিলো 30, এবং আপনি এদের দেখেন, এদের সৈনিক কিন্তু সব বিলো 30। এখানে এমপ্লয়মেন্টের অসুবিধা, এখানে লেখাপড়ার অসুবিধা, এখানে আপনার মানে ফিউচারিস্টিক যে কথাবার্তা আমাদের দেশে তো কম হচ্ছে না। আমাদের এই ইয়াং জেনারেশনকে এখন পর্যন্ত ওইভাবে চ্যানেল করা যাচ্ছে না। আর আমাদের কত লোক, 1 কোটি লোক বাইরে আছে, তার মধ্যে ইয়াং জেনারেশন আছে, এবং দিজ আর অল মোটিভেশন। আজকে আর এগোতে পারছি না, সময় শেষ। ধন্যবাদ জনাব সাখাওয়াত হোসেন, ধন্যবাদ জনাব মঞ্জুল হাসান বুলবুল। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর এই অনুষ্ঠানটি দেখতে অনলাইনে ভিজিট করুন www.ntv.com। দেখা হবে পরের অনুষ্ঠানে।